আপনি আর কতকাল এমন করে আমাদের জ্বালাবেন? আপনার অত্যাচারে তো আর ঘরে টিকতে পারছি না। আমার সাথে এমন করছো কেন বৌমা? আমি কি ইচ্ছে করে করি নাকি তোমাদের সাথে এমন? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার দেখভাল তো এখন তোমরাই করবে। এত সেবা যত্ন আমরা আপনার করতে পারবো না। আপনি অন্য মানুষ নিয়ে আসেন, যে আপনার সেবা যত্ন করবে। মা একদম ঠিক বলেছে। বুড়িটা আমাদের জ্বালিয়ে মারলো। আমাকে সারাক্ষণ এটান ওটান বাজারে যায় এ কর সে কর বলতেই থাকে। ওনার জন্য ঠিকঠাক মতো মাঠে বন্ধুদের সাথে খেলতেও পারি না আমি। তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি তো তোমাদের আপন লোক। তোমরাই যদি আমার সাথে এমন করো, আমি কোথায় যাব বলো? যেথায় ইচ্ছা সেথায় যান, আমাদের ঘাট থেকে শুধু নেমে যান। আপনি নেমে গেলেই আমরা বাঁচি। এতটা বলা ঠিক হচ্ছে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার মায়ের সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হচ্ছে না গিন্নি। মায়ের জন্য বেশি দরদ হলে নিজের মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারো। যত সব আদিক্ষেতা মা ছেলের। চল তো পল্টু এ ঘর থেকে। মা, তুমি কিছু মনে করো না ওদের কথায়। ওরা তো এমনই, তুমি ভালো করেই জানো। না রে বাবা, ওদের কথায় আমি কিছু মনে করিনি। ওরা যে এমন তা আমি ভালো করেই জানি। আমি আমি তোমার জন্য কিছুই করতে পারছি না মা। আমি তোমার ভালো ছেলে হয়ে উঠতে পারিনি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আরে পাগল ছেলে, কি বলছিস তুই? তুই তো আমার সবচেয়ে ভালো লক্ষ্মী ছেলে। সব জায়গায় প্রতিবাদ করতে নেই রে বাবা, কিছু জায়গায় চুপ থাকতে হয়, না হলে যে সংসারে অশান্তি হয়। এই একটা জিনিস ভেবেই তো আমি সব সহ্য করে নিচ্ছি, না হলে অনেক আগেই আমি এর একটা বিহিত করে ছাড়তাম। না রে বাবা, তোর আর এসবের বিহিত করতে হবে না। যেমন দিন যাচ্ছে তেমন যাক না, সমস্যা কোথায়? বৌমা একটু অমন আছে, সাথে আমার নাতিও ওর মায়ের মতোই হয়েছে। তোর বা আমার মতো হয়নি। যাই হোক, কিছু তো আর করার নেই। ছেলেটা ঠিক একদম ওর মায়ের মতোই হয়েছে। ওর মা যা বোঝায় তাই বোঝে। ওর মায়ের মতো দজ্জাল হয়েছে হারামজাদাটা। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, ওকে যে যা বোঝায় ও তাই বোঝে। ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর হ্যাঁ, এসব নিয়ে তোর অত ভাবতে হবে না। তুই যা, যদি তোর কোনো কাজ থাকে বাইরে করে আয়। কি গো রঘু, তুমি একা একা এই দুপুরবেলা নদীর ঘাটে এসে বসে আছো কেন? এমনি বসে আছি, ভালো লাগছে না, তাই ভাবলাম নদীর ঘাটে এসে একটু বসে হাওয়া বাতাস গায়ে লাগালে হয়তো ভালো লাগবে মনটা। মনটা ভালো নেই কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। সংসারে অশান্তি থাকলে কারোর মন কি ভালো থাকে বলো? কমলা বৌদি আবার বুঝি সংসারে অশান্তি করেছে? তা আবার বলতে কি, সবসময় তো অশান্তি করেই যাচ্ছে। নতুন করে কিছু নেই, আগে থেকে এমনটা হয়ে আসছে। আর এখন আমার সন্তানটাও ঠিক ওর মায়ের মতোই হয়েছে। দুজন মিলে সংসারটা অতিষ্ঠ করে তুলেছে। আমার মাকে তো দেখতেই পারে না। থাক, এসব নিয়ে আর মন খারাপ করো না। এসব নিয়ে এখন আর মন খারাপ করি না, তাও মাঝে মাঝে ভালো লাগে না, তাই এখানে এসে বসে থাকি। তা তুমি কি মনে করে এখানে আসলে? আমি এসেছিলাম তোমাকে একটা খবর দিতে। কি খবর বলো? তুমি একটু সাবধানে থেকো। গ্রামের অনেক মানুষই কিন্তু তোমার পিছনে লেগেছে। তুমি যে কচু ভর্তার ব্যবসাটা করো, অনেকের তার উপর নজর। অনেকে তোমার ক্ষতি করতে চায়। তুমি কার কথা বলছো? আর আমি তো কারোর ক্ষতি করিনি। আমি নিজে কচু দিয়ে ভর্তার ব্যবসা করছি, তাতে কার কি ক্ষতি করে ফেলেছি? তোমার ব্যবসা ভালো চলছে বলেই অনেকের তাতে ভালো লাগছে না। আমি বলছি তোমার বন্ধু তপনের কথা আর পাড়ার মেয়ে ছায়ার কথা। যে কোনো সময় ওরা তোমার ক্ষতি করে দিতে পারে, একটু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা মাথায় রাখবো, এখন থেকে একটু সাবধানেই থাকবো। তোমাকে ধন্যবাদ গো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আসি। এই ছায়া, ছায়া দেখো তো হাঁসটা আবার ডিমে বসেছে। এবার একটা মনে হচ্ছে ঠিক ফুটবে মনে হচ্ছে, বুঝলে?
এই হাঁসেরও আশা রাখিস? ও তো আগের বার ডিম ফাটিয়ে নিজেই খেয়ে ফেলেছিল। আরে ওইটা দুর্ঘটনা ছিল বেচারা, আর লেজে সরতেই ডিম গোড়ায় পড়লো, খেয়ে ফেললো ভুলে আর কি, তাই। ভুলে? মানে হাঁসেরও কি ক্ষুধা আসে নাকি? আরে হাঁসও তো প্রাণী, কখন কি খায় কে জানে। শোন, এইবার যদি ডিম ফুটে বাচ্চা বের না হয় তাহলে আমি তোকে হাঁসের মতো একবারে ঠুকে দেব। আরে ফুটবেই ফুটবেই, আমি তো নিজেই ওকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছি যাতে ডিমে মায়া পড়ে থাকে। হ্যাঁ, কি গান শোনাস ওকে? ওই তো ওই ডিমের ভেতর আলো আছে, হাঁসের বাচ্চা ভালো আছে, এই লাইনটা হাঁস খুব পছন্দ করে। হাঁস এখন কবিতা বোঝে? কালকে দেখিস হাঁস কলম হাতে বসে থাকবে। হ্যাঁ, তুই তখন হাঁসের সাক্ষাৎকার নিচ্ছিলিস। আপনি ডিম ফোটাতে গিয়ে কোনো মানসিক চাপ অনুভব করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। চাপ তো আমার আছে। যদি এবারও না ফোটে তবে হাঁস নয়, তোকেই মুরগির মতো রান্না করব, দেখিস। ওরে বাবা, আরে হাঁসের ডিম না ফুটলেও আমি কিন্তু ভাজি হয়ে যাব। হ্যাঁ, ডিম নিয়ে না অনেক গবেষণা হয়েছে। এখন আমি বাড়িতে চলে যাই, কাল কিন্তু একটা কাজ আছে, এই কাজটা করতে হবে। সকাল সকাল সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো সেখানে চলে আসবো। এত সকাল সকাল তোমরা সবাই আমার দোকানের সামনে ভিড় করেছো কেন? কচু ভর্তা লাগবে নাকি? হ্যাঁ, যদি কচু ভর্তা লাগে লাইনে দাঁড়াও, এক এক করে সবাইকে ভর্তা দেওয়া হবে। না না, আমরা এখানে তোমার ভর্তার জন্য কেউ আসিনি। তাহলে সকাল সকাল তোমরা সবাই মিলে এখানে এসেছো কেন? আমরা এসেছি অন্য একটা কারণে, ভর্তার জন্য কেউ এখানে আসেনি, আর কখনো তোমার দোকানে কেউ ভর্তার জন্য আসবেও না। এসব কি বলছো তোমরা? কি কারণে এসেছো সেটা বলো। আমার দোকানে ভর্তার জন্য আর কখনো কেউ আসবে না, এটা আবার কেমন কথা? তোমার দোকানে কচু ভর্তা খেয়ে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে গেছে। কি বলছো কি তোমরা? আমার দোকানের কচু ভর্তা খেয়ে গ্রামের লোক অসুস্থ হয়ে গিয়েছে? হ্যাঁ, তোমার দোকানের ভর্তা খেয়েই গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তপন একদম ঠিক বলেছে। গ্রামের এক বুড়িও নাকি শুনলাম তোমার দোকানের ভর্তা খেয়ে বমি করে দিয়েছে। এই জন্য তুমি আর এখানে দোকান দিতে পারবে না। এখন থেকে তোমার দোকান বন্ধ করে দিতে হবে। এরকম অস্বাস্থ্যকর খাবার খেয়ে গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছে, তাই তুমি চাইলে এখন কোনো খাবার আর বিক্রি করতে পারবে না। এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কখনো এমনটা হয়নি, আজকে হঠাৎ করে আমার কচু ভর্তা এমন হলো কিভাবে? তা আমরা জানবো কিভাবে? তুমি জানো তোমার দোকান বন্ধ, এটাই আমরা জানি। দয়া করে তোমরা আমার দোকানটা বন্ধ করে দিও না, তাহলে আমার সংসারটা চলবে কিভাবে? তোমার সংসার কিভাবে চলবে তা জেনে আমার দরকার নেই বাবু। তুমি মানুষকে খারাপ খাবার খাওয়াও, এটাই হলো কথা, ব্যাস। কি হলো, আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে? প্রতিদিন তো তোমার আস্তে আস্তে রাত হয়ে যায়। তোমার কি শরীর খারাপ করছে নাকি? না, আমার শরীর খারাপ করেনি। তাহলে এত তাড়াতাড়ি আসলে কেন? আছে মাত্র ওইটুকু দোকান, তাও যখন তখন বন্ধ করে চলে আসলে সংসার চলবে কিভাবে? আমার দোকানটা বন্ধ করে নিব। গ্রামবাসী সাথে ছায়া আর তপন এসে আমার দোকানটা জোর করে বন্ধ করে দিল। ভালোই করেছে দোকান বন্ধ করে দিয়েছে। কতবার বলেছি এসব কচু ভর্তার দোকান দিও না, এসব চলে না। শুনবে না যখন, তখন আর কি হবে? ওরা এসে তোমার দোকান বন্ধ করে দিল, কি করেছো তুমি? আমি কিছুই করিনি, সবাই এসেই দোকানটা বন্ধ করে দিল। বলল আর কখনো আমি এই দোকানটা খুলতে পারবো না। হ্যাঁ, তুমি কিছু করনি। মানুষ শুধু শুধু তোমার দোকান বন্ধ করে দিয়েছে, তাই না? তুমি নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছো, না হলে তো গ্রামবাসী শুধু শুধু চলে আসে না। কি করেছো সেটা বলো। আমি কিছুই করিনি। ওরা এসে বলল আমার দোকানের ভর্তা খেয়ে গ্রামবাসী নাকি অসুস্থ হয়ে গেছে, এক বুড়ি নাকি মৃত্যু শয্যায়। এ অভিযোগ এনে আমাদের দোকানটা বন্ধ করে দিল। একদম ভালো হয়েছে, এখন গিয়ে ভিক্ষা করো গিয়ে, যত সব। কি হয়েছে রে বাপ? বৌমা উঠোনে এত চেঁচামেচি করছে কেন তোর সাথে? আমার কপালে যে এছাড়া আর কিছুই নেই মা।
আমার সর্বনাশ হয়ে গেছে মা। আমার দোকানটা পাড়ার লোকেরা বন্ধ করে দিয়ে গেছে, সেই জন্যই কমলা আমার সাথে চেঁচামেচি করছে। তা তোর দোকান পাড়ার লোকেরা বন্ধ করে দিল কেন? কি হয়েছে রে বাবা, আমাকে বল। আমার দোকানের খাবার খেয়ে নাকি পাড়ার লোক অসুস্থ হয়ে যাচ্ছে। কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য না। নিশ্চয়ই ওরা কোনো চক্রান্ত করছে। ওপরওয়ালা ঠিক এর বিচার করবেন, সত্যের পথ দেখাবেন। তুই চিন্তা করিস না বাবা, উপরওয়ালা ঠিক করে দেবেন। মা, আমি সবাইকে নিয়ে থাকতে চাই, আমি সবাইকেই ভালোবাসি। আবার কচু ভর্তার দোকান থাকুক না থাকুক সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। তোমরা সবাই আমার জীবনে থাকো, আমি তো এটাই চাই। কিন্তু দেখছি কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। কি করব আমি বলো তো? বাবা, তুই বসা হারাস না। উপরওয়ালা তোর কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে তোর জীবনে। আমি তোমাদের সবাইকে কত ভালোবাসি, বিনিময়ে তো আমি কিছু চাইনি। তোমাদের থেকেও ভালোবাসা চাই। আমার ছেলে ও বউ কেউই আমাকে ভালোবাসে না। কারো ভালোবাসতে হবে না, উপরওয়ালা তোকে ভালোবাসলেই হবে। বনলতা বাড়িতে আছো? বনলতা? কি হলো রঘু, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? তুমি তো এখানটা তেমন একটা আসো না, আজকে কি মনে করে আমার বাড়িতে আসলে সেটা বলো। বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। কি বিপদ তোমার, বলো আমাকে। তোমার মায়ের আবার কিছু হলো না তো? না না, আমার মায়ের কিছু হয়নি, হয়েছে আমার নিজের কপালের। তোমার কপাল আবার কি দোষ করলো? তুমি যে আন্দাজটা করেছিলে সেটাই এখন হয়েছে। ছায়া এবং তপন মিলে গ্রামবাসীদের সাথে নিয়ে আমার দোকানটাকে বন্ধ করে দিয়েছে। আমি তো এমনটাই সন্দেহ করেছিলাম। আমি বুঝেছিলাম ওরা হয়তো তোমার কোনো ক্ষতি করবে, কিন্তু ওরা যে এতটা নিচে নেমে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। ওরা সবাই মিলে এসে আমাকে অপবাদ দিয়েছে। আবার দোকানের কচু ভর্তা খেয়ে নাকি অনেকে অসুস্থ হয়েছে। গ্রামের কোন বুড়ি নাকি মৃত্যু শয্যায়। কি বলছো? শেষ পর্যন্ত ওরা তোমাকে এইসব অপবাদ দিল? ছি ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। আমি এখন কি করতে পারি সেটা বলো। ওদের সম্মুখীন হওয়ার মতো শক্তি তো আমার নেই, কিন্তু তুমি একটা কাজ করতে পারো। তুমি নিতাই বাবুর কাছে যেতে পারো। তিনি গ্রামের সৎ লোক, সবাই তাকে মান্য করে। তিনি যদি কিছু একটা ব্যবস্থা করেন সবাই সেটা মেনে নেবে। তবে হ্যাঁ, ওরা যেন কেউ টের না পায়। লুকিয়ে একা একা যেও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিতাই বাবুর বাড়িতেই গেলাম। কিরে রঘু, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আজকে দোকান বন্ধ রেখেছো নাকি? বড় বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি বাবু। তোমার আবার কিসের বিপদ? আবার দোকানটা ষড়যন্ত্র করে ছায়া তপন মিলে গ্রামবাসীদের উস্কে দিয়ে বন্ধ করে দিয়েছে। এ তুমি কি বলছো? তোমার দোকান বন্ধ করে দেবে কে? আর গ্রামের লোকেরাই বা এটা করবে কেন? তুমি কিছু করেছো কি? আমি কিছু করিনি বাবু, গ্রামবাসীরও এতে দোষ নেই। দোষ হলো ছায়া আর তপনের। আপনি তো জানেন তপন গ্রামে বিরিয়ানির দোকান দেয়। আবার ভর্তা ভাতের দোকানের জন্য ওর বিরিয়ানির দোকানে তেমন কোনো খদ্দের ভেড়ে না। সেই জন্যই হিংসে করে আমার সাথে এমনটা করেছে। কিভাবে কি হলো বলো তো আমাকে। বাবু, ওরা অপবাদ দিয়েছে আমাকে। ওরা বলেছে আমি নাকি পচা বাসি কচু ভর্তা বিক্রি করি। আমার ভর্তা খেয়ে নাকি অনেকেই অসুস্থ হয়ে গেছে। এরপর গ্রামবাসীকে উস্কে দিয়ে আমার দোকানটা বন্ধ করে দিয়েছে এবং বলেছে কোনো দিন আমি আর এই গ্রামের দোকান খুলতে পারবো না। আপনি কিছু একটা করুন বাবু, আমি যে বড় অসহায়। আবার পরিবারটা এই দোকানটা দিয়েই তো চলে। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় করে চলে আসব। গ্রামবাসী সবাই সেখানে উপস্থিত থাকবে। তোমার এ নিয়ে কোনো চিন্তা করবার দরকার নেই। এখন তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে বাবু, আমি গেলাম। আরে দেখেছো ওই রঘুর কি হাল করেছে? তোমার বুদ্ধি আছে বই কি, তুমি সবকিছু খুব সাবধানে করে ফেলতে পারো। হ্যাঁ, তুমি যে এমন সুন্দর করে নিখুঁত অভিনয় করলে কেউ তা বুঝতেও পারলো না। হ্যাঁ, উল্টে তোমার কথা মতো গ্রামবাসী উস্কে উঠছে। হ্যাঁ, আমার অভিনয় বোঝার সাধ্য কার?
দেখেছো তো রঘুর কি হাল হয়েছে, এখন বেচারার অবস্থা খুবই খারাপ। তোমার বিরিয়ানির দোকান এখন ভালোই চলবে। হ্যাঁ, ভালোই তো চলছে, আগের তুলনায় প্রচন্ড ভালো চলছে। গ্রামবাসী বুঝতেও পারছে না আমি তাদের খারাপ খাবার খাওয়াচ্ছি। তারা ভেবেছে রঘু খারাপ খাবার খাইয়েছে আর আমি ভালো খাবার খাওয়াচ্ছি, কিন্তু আমি যে আরো বেশি খারাপ খাবার খাওয়াচ্ছি সেটা বুঝতে পারছে না। তাহলে তো তোমার দ্বিগুণেরও বেশি লাভ হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক লাভই হচ্ছে এখন। এত লাভ করছো, আমার পাওনাটা ঠিকঠাক মতো বুঝিয়ে দিও। তা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার সব টাকা আমি সময় করে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেবো। তবে আমি ভাবছি রঘুর কথা, বেটার কিনা এতদিন পরে ভিক্ষা করা লাগে। ভিক্ষা করলে করবে, তোমার দোকান আসলে আবার ফিরিয়ে দিও না, কিছু টাকা ভিক্ষা দিয়ে দিও। তা তুমি ঠিকই বলেছো ছায়া, ভিক্ষা করতে আসলে ভিক্ষুককে আর ফেরাবো না, কিছু টাকা ওদেরকে দিয়ে দেবো। আমরা থাকাকালীন বউ সন্তান মা নিয়ে না খেয়ে মরবে তা তো আর দেখা যায় না, কি বলো ছায়া? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এই বুড়িটা আমাকে জ্বালিয়ে মারলো, এই সেবা যত্ন করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। কই বৌমা, তুমি তো আমার কোনো সেবা যত্ন করো না। আমার সেবা যা করার আমার ছেলে রঘুই তো করে। দেখেছো মা, বুড়িটা অসুস্থ হয়ে আছে আর তার উপর আবার বকবক করছে। বাড়িতে এমনিতেই ঝামেলা, আয় রোজগার বলতে কিচ্ছু নেই। আগে শুধু কাঁধে বসে বুড়ি একা খেত, এখন সাথে বুড়ির ছেলেও যুক্ত হয়েছে। এবার কিন্তু বেশি বেশি বলে ফেলছো তুমি। এর আগে পুরো সংসারটা আমি চালাতাম। মাত্র কিছুদিন হলো আমার কচু ভর্তার দোকানটা বন্ধ হয়ে গেছে। ওপরওয়ালা চাইলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ঠিক হোক না হোক সে নিয়ে আমাদের কোনো ব্যাপার নয়, তোমারটা তুমি আর তোমার অসুস্থ মা বুঝে নাও। আমার বউ হয়ে এভাবে এমন কথা বলছো তুমি? স্বামীর কোন দায়িত্ব পালন করেছো তুমি, এসেছে স্বামীগিরি ফলাতে। কিছু না বলাতে তুমি বড্ড বেড়ে গেছো। আবার মায়ের সেবা যত্ন তো করছোই না, উল্টে গালমন্দ করছো। এত সাহস আসে কোত্থেকে তোমার? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? আমি তোমার এই মায়ের কোনো সেবা করতে পারবো না, তাতে তোমার মা বাঁচুক আর মরুক। কি, তুমি আমার মায়ের মৃত্যুর কথা ভাবছো? অসভ্য মেয়ে লোক কোথাকার! তুমি আমাকে গালমন্দ করলে, যাও, তোমার বাসায় আমি থাকবো না। এই পল্টু, চল, এই বাড়িতে আমরা আর থাকবো না। ওরা মা ছেলে এখানে পচে মরুক, জীবনেও এ বাড়িতে আর ফিরে আসবো না। নতুন সংসার পাতবো দরকার হলে। যেও না বৌমা, যেও না। যে যাবার সে তো চলেই যাবে, ওদেরকে তুমি আটকেও না মা। কি হয়েছে বাবু, হঠাৎ করে আপনি এই গ্রামের সবাইকে নিয়ে সভা ডাকলেন কেন? এত তারা কিসের তোমার? এসেছো যখন বসো, আস্তে আস্তে সবটা জানতে পারবে। অনেকক্ষণ তো হয়ে গেল বসে আছি, কি জন্য সবাইকে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠিয়েছেন সেটা তো বলবেন। হ্যাঁ বাবু, তাহলে আপনি শুরু করুন। তা রঘু, তোমার কচু ভর্তা নিয়ে এসেছো তো? হ্যাঁ বাবু, আমি আমার কচু ভর্তা নিয়ে এসেছি। আশ্চর্য ব্যাপার, রঘুর কচুর ভর্তা দিয়ে আপনি কি করবেন জানেন না? ওর কচুর ভর্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আপনি অসুস্থ হয়ে যাবেন বাবু। হ্যাঁ বাবু, ছায়া একদম ঠিক বলেছে, আপনি কচু ভর্তাটা কোনোভাবেই মুখে দেবেন না। হ্যাঁ, আমি তো সেটা পরীক্ষা করবার জন্যই এখানে এসেছি। তোমরা সবাই তো খেয়েছো, এবার না হয় আমি খেয়ে দেখি। তা বাবু, পরে আপনি অসুস্থ হয়ে যাবেন তো। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। রঘু, আমাকে কচু ভর্তাটা দাও। কই, কচু ভর্তার মধ্যে তো কোনো সমস্যা নেই। এগুলো তো বাসি পচাও না, তাহলে নিশ্চয়ই তোমরা মিথ্যে বলেছো, গুজব ছড়িয়েছো। না বাবু, না। আর না না করো না, সবকিছু আমার এবং গ্রামবাসীর কাছে এখন পরিষ্কার। তোমরা দুজন ইচ্ছে করেই এমনটা করেছো। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি আর ছায়া লোভে পড়ে এমনটা করেছি। আমার বিরিয়ানির দোকান ভালো চলছে না, তাই জন্যই ওদের নামে মিথ্যে অপবাদ রটিয়ে দিয়েছিলাম। ক্ষমা করে দিন বাবু। আমাদের ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি। না বাবু, আপনি এদের ক্ষমা করবেন না, এরা সব সময় এমনটা করে। ক্ষমা করলে পরে পার পেয়ে যাবে, ওদের শাস্তি দিন। অবশ্যই শাস্তি দেব। দুজনকে গোটা গ্রামে জুতোর মালা পরিয়ে ঘোরানো হবে। একদম উচিত বিচার হয়েছে, আমরা আপনার বিচারে সন্তুষ্ট।
বলেছিলাম না বাবা, তুই এত চিন্তা করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেবে উপরওয়ালা। দেখ, উপরওয়ালা এখন সব কিছু ঠিক করে দিয়েছে আমাদের। সবই ওপরওয়ালার ইচ্ছা আর তোমার দয়া মা। তবে এখন তুই বনলতার মতো একজন সঙ্গী পেয়েছিস, যা তোর ভাগ্যের ব্যাপার। ওর মতো ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল। তা তুমি একদম ঠিক বলেছো মা। এখন তোদের নতুন কচু ভর্তার সংসার শুরু হলো, দুজনে সুখে শান্তিতে থাকবি। দুজনে না, বলো আমরা তিনজনে সুখে শান্তিতে থাকবো। কি নিয়ে এত আলোচনা হচ্ছে শুনি? আমার কথাও তো বলছো দেখলাম। তোমার কথাই হচ্ছে মাগো, তুমি একটা খুব ভালো মেয়ে, এত খেয়াল রাখো আমাদের। আপনাদের খেয়াল তো রাখবো, আপনারাই তো আমার আপনজন। আমার তো মা নেই, আপনি আমার মা এখন থেকে। হ্যাঁ, আর তুমি আমার মেয়ে। হয়েছে হয়েছে, আর ভালোবাসা প্রকাশ করতে হবে না। ওইদিকে কি হয়েছে তা কি জানো? কোন দিকে আবার কি হয়েছে? আরে মা, ছায়া আর তপনকে শাস্তি দেওয়া হলো না, তারপর থেকে নাকি ওদের আর গ্রামে দেখা যায়নি। দুজনেই লজ্জায় হয়তো গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। যাক, তাহলে বুঝলাম ওদের মান ইজ্জত একটু আছে, এই জন্যই লজ্জায় পালিয়ে গেল।